15 বছর যেমন নিশিরাতে নির্বাচন হয়েছে, এবারও একটি দল ষড়যন্ত্র করছে। রাষ্ট্র মেরামত করতে চাইলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। ফের ফ্যাসিবাদ আসলে 5ই আগস্টের পরিণতির হুঁশিয়ারি জামায়াত আমিরের। চাঁদাবাজি দখলবাজি যারা দূর করতে পারবে তারাই গড়তে পারবে সুন্দর দেশ। কেরানীগঞ্জে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ। নির্বাচন বানচাল করতেই হামলা অভিযোগ দলটির। ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া বাংলাদেশের জন্য অপসম্মানজনক। দুদেশের সম্পর্ক নিয়ে এখনই সিদ্ধান্তে আসার কিছু নেই মত বিশ্লেষকদের। অনলাইন জুয়া ছড়িয়ে পড়েছে ময়মনসিংহের প্রত্যন্ত অঞ্চলেও। আসক্ত তরুণ থেকে সব বয়সী মানুষ। বাড়ছে অপরাধ, হাজারো পরিবার নিঃস্ব। 15 বছর যেমন নিশিরাতের নির্বাচন হয়েছে, একইভাবে এবারও একটি দল ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট থেকে ঢাকায় ফেরার পথে রাতে নারায়ণগঞ্জের 2500-এ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, রাষ্ট্র মেরামত করতে চাইলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোটারদের সতর্ক করে বলেন, ষড়যন্ত্র শুরু হয়েছে, এবার তাহাজ্জুদের সময় উঠে প্রস্তুতি নিতে হবে এবং ফজরের নামাজ পড়েই ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। আরও বলেন, ধানের শীষ সরকার গঠন করলে সবার আগে প্রাধান্য পাবে বাংলাদেশ। দরিদ্র, কৃষক, বেকার সহ সব শ্রেণী পেশার মানুষের জন্য পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। এর আগে কিশোরগঞ্জের ভৈরবে নির্বাচনী সভা করেন তারেক রহমান। নেতার বক্তব্যের পরে আমরা করি আল্লাহ যাতে উনি সুস্থ করে আমাদের মাঝে নিয়ে আসেন। মিছিল নিয়ে আসার পথে অসুস্থ হয়েছেন। এদের সাথে গত 15 বছর যে নিশিরাতের নির্বাচন আর ভোটকাটাতে নির্বাচন পার্থক্য এদের সাথে আমাদের একজন ষড়যন্ত্র আপনাদের ভোট দিতে চায় ভোট দিয়ে তাদের এখন এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এক যুগ পর মুক্ত পরিবেশে দেশে শুরু হলো ভোটের উৎসব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শুরু হলো মাঠের ভোট যুদ্ধের আনুষ্ঠানিক প্রচারণা। 10ই ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত টানা চলবে ভোটের প্রচার। প্রার্থীরা অবিরাম ছুটবেন ভোটারের দুয়ারে। 12ই ফেব্রুয়ারি সকাল থেকে শুরু হবে ভোট গ্রহণ। পুরো জাতি অপেক্ষা করছে একটি নির্বাচনের জন্য। সেই নির্বাচনের ভোটের লড়াইয়ের জন্য শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। বৃহস্পতিবার থেকে 20 দিন সভা, সমাবেশ, মিছিল, জনসভা আর পথসভায় ভোটের উৎসবে মুখর থাকবে দেশ। নিজ নিজ দলের পক্ষে ভোট চেয়ে আর প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা। এই প্রচারণা চলবে 10ই ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত। প্রার্থীরা ছুটতে শুরু করেছেন ভোটারের দরজায়, শুনছেন ভোটারের কথা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কাজ করবে এবং দেখি আমরাও চিন্তা ভাবনা করতেছি যাকে ভালো লাগবে দিব। দীর্ঘ 17 বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আগামী 12ই ফেব্রুয়ারি মানুষ তার সেই ভোটাধিকার প্রয়োগ করবে। আমরা যুদ্ধ পরবর্তী 71-এর পরে 16 আসনে কোনো মন্ত্রী পাই না, ইনশাল্লাহ মন্ত্রী পাবো। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 3 নেতা কবি কাজী নজরুল ইসলাম ও ওসমান হাদির কবর জিয়ারত করে প্রচারণা শুরু করেছে এনসিপি। শেরে বাংলা, যিনি কৃষক প্রজা পার্টির মাধ্যমে জমিদারি প্রথা উচ্ছেদ করেছিলেন, আমরা এই দুইজনের কবর জিয়ারত করে আমাদের নির্বাচনী যে যাত্রা জাতীয় নাগরিক পার্টির এটা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই ঢাকা 8 আসনকে নির্বাচন করেছি আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম প্রথম শুরু করার জন্য। নির্বাচন অনুষ্ঠিত হোক এটা চাই, সেই নির্বাচনে জয়লাভ করে আমরা সংসদে যেতে চাই। আমাদের সামনে এটাই এখন একমাত্র এজেন্ডা। প্রচারণার শুরুর দিন ঢাকা 16 আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল প্রচারণায় নামেন। সাবেকেই ফুটবল তারকা বলেন, ভোট নিয়ে মানুষের ভেতরে এখন উৎসবের আমেজ কাজ করছে। আপনাদের কাছে আহ্বান করছি যে আপনাদের ভোটের মাধ্যমে আমি আপনার এই পরিবার, আপনার এই সমাজ,
আমাদের এই রাষ্ট্রকে আমরা সুরক্ষা এবং নিরাপত্তা দিতে পারবো ইনশাআল্লাহ। রাতে রাজধানীর গুলিস্তানে নির্বাচনী প্রচারণায় সমাজকে চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত করার প্রতিশ্রুতি দেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। এই সরকার আমি এখনো দেখলাম না কোনো একজন চাঁদাবাজকে গ্রেপ্তার করতে, কিন্তু চাঁদাবাজি হচ্ছে সেইটার বদনাম বিএনপি ঘাড়ে দেওয়ার জন্য এই সরকারি একটা মহল প্ল্যান করে চালিয়ে যাচ্ছে আর কি। এই সময় ঢাকার একটা সিটও কাউকে দেবে না জামায়াত। দলটির এক প্রার্থীর এমন বক্তব্য নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। তারা কোনো একটা পরিকল্পনা আছে তাদের যে ঢাকাবাসী কোনো সিট তারা দেবে না ঢাকায়, এটা তাদের একটা মাস্টার কোন প্ল্যান আছে। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। সারা দেশে উৎসব মুখর পরিবেশে ভোটের প্রচারণায় প্রার্থীরা নেমেছেন ভোটারদের মন জয়ের যুদ্ধে। প্রার্থীদের আশা এবার ভোটের অধিকার ফিরে পাবে মানুষ। তবে অবাধ সুষ্ঠু নির্বাচনে শঙ্কাও দেখছেন কেউ কেউ। ভোটের মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবি প্রার্থীদের। দীর্ঘ প্রতীক্ষার নির্বাচন, মনোনয়ন লড়াইয়ে উতরে যাওয়ার পর প্রচারের মাঠে প্রার্থীরা। নগরী থেকে গ্রাম, পাড়া মহল্লার অলিতে গলিতে এখন উৎসব মুখর পরিবেশ। ভোটার দুয়ারে যাচ্ছেন প্রতিশ্রুতির ডালি নিয়ে, চিনিয়ে দিচ্ছেন প্রতীক। চট্টগ্রাম 11 আসনে নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাসনে যাওয়া ভোটের অধিকার ফেরত পাবে জনগণ। যেই সরকার দায়বদ্ধ থাকে, জবাবদিহি থাকবে, সেই সরকার জনগণের প্রতিশ্রুতি পূরণে বাধ্য থাকে। এটাই গণতন্ত্র। এটা বাংলাদেশে 17 বছর অনুপস্থিত ছিল, জনগণ আজকে ফিরে পেতে চায় এবং আমাদের এলাকার প্রতিশ্রুতি তো অনেক। চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে গণসংযোগ শুরু করেন কক্সবাজার 1 আসনে বিএনপি প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট চান তিনি। আপনাদের সবার জন্য এমন একটা আমাদের ব্যবস্থা করতে হবে যাতে দেশের কোনো মা বোন আর দরিদ্র সীমার নিচে না থাকে। কক্সবাজার 2 আসনে প্রচারণায় নেমে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ প্রশাসন এখনো নিরপেক্ষ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন। আমার মতে এখনো বাংলাদেশের নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। প্রশাসন এখনো নিরপেক্ষ নয়। সাম্প্রতিক ঘটনাবলী আপনারা দেখেছেন। ফেনী 3 আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মিন্টু দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নে গণসংযোগ চালান। যখন ভোটে দাঁড়াইছি অবশ্যই আপনাদের কাছে সাহায্য আছে এবং একটু ভোটও চাইতেছি। সবার কাছে আমার নিবেদন থাকবে। রংপুরে সকাল থেকেই গণসংযোগে নামেন প্রার্থীরা। রংপুর 4 আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী আক্তার হোসেন বলেন, একনায়কতন্ত্রের বদলে জনগণ একটি অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রত্যাশা করে। তাদের যে বৈষম্যগুলোর মধ্যে আমরা পড়ে আছি, সেই বৈষম্য দূরীকরণে কারা ভূমিকা রাখতে পারবে, সেই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে যে সচেতনতা তৈরি হয়েছে আমাদের এই কাউনিয়া পীরগাছার মতো প্রান্তিক এরিয়ায়, সেটা আমাকে অভিভূত করছে। খুলনা ডুমুরিয়ায় গণসংযোগ করেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তার আশঙ্কা কালো টাকার ছড়াছড়ি ও সন্ত্রাসী কর্মকাণ্ড সুষ্ঠু নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। আমরা অরিড হচ্ছি যে এই পরিবেশ নির্বাচন পর্যন্ত থাকবে কিনা। কিছু সংখ্যক চেনা কালো টাকার মালিক সন্ত্রাসীরা তারা কর্তৃত্ব এবং ক্ষমতাকে, শক্তিকে প্রয়োগ করে যদি জনগণের এই রায়কে কেড়ে নিতে চায়, তো আমি গণসংযোগে যেটা টের পাচ্ছি যে তারা এবার সেটা প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। ফেনীর কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে প্রচারণা শুরু করেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ভোটের মাঠে সরব বিএনপি, জামাত সহ অন্যান্য প্রার্থীরা। আমরা জাতীয়ভাবে রাষ্ট্রকে যদি পরিবর্তন করতে না পারি, রাষ্ট্রের গুণগত পরিবর্তন না হলে কোনো একটা স্থানীয় এলাকার উন্নয়ন এটা খুব বড় কিছু ম্যাটার করে না। গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের প্রচারণায় নামেন পটুয়াখালী 3 আসনের প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বরিশাল 5 ও 6 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ফয়জুল করিম সদর রোডে প্রচারণা চালান। বরিশাল 5 আসনে বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার দলীয় কার্যালয়ের সামনে থেকে ভোটের প্রচারণা শুরু করেন। ইসলামের জন্য, দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার প্রতিষ্ঠা করার জন্য ইনশাআল্লাহ আমরা হাত পাকা প্রতীকে ভোট দেব। প্রথম দিনে প্রচারণায় সরগরম লক্ষ্মীপুর 3 আসন। বিএনপি প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী এনি ও জামাত প্রার্থী রেজাউল করিম নিজেদের পরিকল্পনা তুলে ধরেন। প্রচারণায় নেমে বিরোধীদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলেন সিরাজগঞ্জ 2 আসনে বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজকে সারা দেশে একটি দল ভোটারদের কাছে যে ভোটারদের আইডি কার্ড, তাদের ব্যাংকের অ্যাকাউন্ট এসব নিচ্ছে, এটা তো সবচেয়ে বড় ইলেকশনের বিধিমালা লঙ্ঘন।
সন্ধ্যায় হোসেন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে নির্বাচনী প্রচারণা করেন রংপুর ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও দলের চেয়ারম্যান জিএম কাদের। তিনি ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানানোর পাশাপাশি গণভোটের বিপক্ষে নিজের অবস্থানের কথা বলেন। এখন পর্যন্ত আমরা নির্বাচনে লেভেল প্লেইং পাচ্ছি না, কাজে আপনি কিভাবে নিরাপত্তা দিবেন, কিভাবে ভোটারদেরকে নিরাপত্তা দিবেন, কিভাবে প্রার্থীদের নিরাপত্তা দিবেন, এটা আমার কাছে এখনো আমরা নিশ্চিত নই। ভোটের পরিবেশ উৎসবমুখর করে তুলতে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি প্রার্থীদের। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে সিলেট ছাড়াও মৌলভীবাজার সহ 6টি জেলায় জনসভায় অংশ নেন তারেক রহমান। সমাবেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে দেশ গড়ার নির্বাচন বলে মন্তব্য করেছেন তারেক রহমান। 50 বছর আগে যে দল দেশকে চায়নি, মানুষ তাদের নতুন করে দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। প্রচারণায় ছিল দেশ গড়ার প্রতিশ্রুতি। সিলেটের জনসভা শেষে বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে ও মানুষকে বিভ্রান্ত করছে। যাদেরকে দেখার কথা বলছে, এরে ভাই, এদেরকে তো আমরা 50 বছর আগে দেখেছি, তাদের ভূমিকা দেশের বিরুদ্ধে ছিল। আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে করছে, ষড়যন্ত্র করছে, তার আরেকটি খবর দেই আপনাদের। বিকাশ নাম্বার নিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, বিকাশ করে টাকা পাঠাচ্ছে। পরে সন্ধ্যায় হবিগঞ্জে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান প্রশ্ন রাখেন, যারা নির্বাচনের আগেই অসৎ কাজ করে তারা কিভাবে আইনের শাসন করবে। সঠিক লোককে নির্বাচিত করার মাধ্যমে এই দেশ থেকে যেরকম আমরা দুর্নীতি নির্মূলের চেষ্টা করব, দুর্নীতিকে একইভাবে ন্যায় পরায়ণতার ভিত্তিতে আমাদেরকে দেশ পরিচালনা করতে হবে। রাত 11:45টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরাইলের জনসভায় যোগ দেন তারেক রহমান। এ সময় অতীতের মতো আবারও ভোট চুরির ষড়যন্ত্র হচ্ছে বলে উল্লেখ করে সবাইকে ফজরের নামাজ পড়েই ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। কখন যাবেন ভোট দিতে? কারণ অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ভোটকে। ওই এর আগে যেরকম তথাকথিত ভোট এসল, আমুদামুন নির্বাচন হয়েছিল, নিশিরাতের নির্বাচন হয়েছিল, এবারও ভোট নিয়ে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। পরে কিশোরগঞ্জের ভৈরবে জনসভায় যোগ দেন তারেক রহমান। রাত 12:30টায় কিশোরগঞ্জের ভৈরবের জনসভায় তারেক রহমান বলেন, গত 15 বছরের ডামি নির্বাচনের মতো এবারও ভোট ডাকাতির চেষ্টা চলছে। সানজিদুল আলম, ডিবিসি নিউজ। ফ্যাসিবাদকে আর ফিরতে দেওয়া হবে না। নতুন রূপে ফ্যাসিবাদ এলে পরিণতি হবে 5ই আগস্টের মতোই। নিজ আসন ঢাকা 15 নির্বাচনী জনসভায় এ কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এতে যোগ দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন হবে দেশের কাঠামো পরিবর্তনের নির্বাচন। এছাড়াও ফ্যামিলি কার্ড প্রসঙ্গে বিএনপির সমালোচনা করেন তিনি। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। এরই অংশ হিসেবে রাজধানীর মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয়ে জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভা। এতে যোগ দেন 10 দলীয় জোটের নেতারাও। এ সময় এনসিপির আহ্বায়ক নির্বাচন কমিশনকে নিরপেক্ষ রাখার আহ্বান জানান। বলেন, সুষ্ঠু ভোট হওয়ার কোনো বিকল্প নেই। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, যারা নিজ দলের কর্মীকে চাঁদাবাজি ও লুটতরাজ থেকে বিরত রাখতে পারবে তারাই গড়বে নতুন বাংলাদেশ। জামায়াত ফ্যাসিবাদের ছায়া দেখতে চায় না বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। জনসভায় অন্যান্য বক্তারাও ইনসাফের দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সানি আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের নন ফ্যামিলি পোস্টিং হিসেবে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়া
বাংলাদেশের জন্য অসম্মানজনক বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে নিরাপত্তার স্বার্থে এমন ঘটনা অস্বাভাবিক নয় বলেও মত তাদের। এতে এখনই দুই দেশের সম্পর্ক নিয়ে শেষ সিদ্ধান্তে আসার কিছু নেই। বাংলাদেশ ভারত সম্পর্কের উত্তেজনার পারদ কেবলই উঠছিল। সবশেষ ক্রিকেট নিয়ে সম্পর্ক যখন চরম বৈরী, তারই মধ্যে আসে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার খবর। বিশ্লেষকরা মনে করেন নন ফ্যামিলি পোস্টিং বিষয়টি যে কোনো দেশের সম্মানের জন্য ক্ষতিকর। এর মাধ্যমে বাংলাদেশকে আফগানিস্তান বা সুদানের মতো দেশের ক্যাটাগরিতে ফেলা হলো। ডিপ্লোমেসিতে নন ফ্যামিলি পোস্টিংগুলি বলতে বোঝায় সেই সব জায়গায় যেখানে আসলে কনফ্লিক্ট খুব বেশি। ভারতীয় সরকার যেটা বাংলাদেশের ক্ষেত্রে করেছে, এটাকে সাধারণত বলা হয় সি ক্যাটাগরির দেশ। বা বাংলাদেশে এই মুহূর্তে ল এনফোর্সমেন্টের জায়গাটা হয়তো দুর্বল তারা মনে করছেন। যে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের প্রভাব তো পড়বেই, এবং সেই প্রভাবটা কাটিয়ে ওঠার জন্য যেই ধরনের ডিপ্লোম্যাটিক তৎপরতার দরকার সেটা আমার মনে হয় অনেক সময় লাগবে, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যে কী ধরনের পরিবর্তনগুলি আসে। এই ঘটনা শুধু ভারতের ক্ষেত্রে নয়, অন্যান্য দেশও বাংলাদেশ ভ্রমণের সতর্কতা দিয়েছে এর আগে। তাই এটা খুব নতুন কিছু নয় বলে মত তাদের। বেশ কতগুলো দেশ কিন্তু এমনিতেই কি বলা হয় তার নাগরিকদের যাওয়ার ব্যাপারে সতর্ক করেছে, কিন্তু এমনকি কানাডাও কিন্তু অ্যালার্ট দিয়ে রেখেছে, আমেরিকাও কিন্তু অ্যালার্ট দেওয়া আছে। এগুলো বিভিন্ন এম্বাসির ওয়েবসাইটে গেলে কিন্তু পাওয়া যায়। বাড়তি নিরাপত্তা নিচ্ছে, যেটা অন্য এম্বাসিও কিন্তু বাড়তি নিরাপত্তা নেয়। ভারত করেছে বলে হয়তো আজকে আলোচনা হয়তো বেশি হচ্ছে, কিন্তু আমার মনে হয় না যে এটা ব্যতিক্রম। ভারতবর্ষের এই স্টেপ দেখে হয়তো বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস এবং বিভিন্ন আদার ইন্টারন্যাশনাল গভর্নমেন্টসরা এটা ভাবতে বাধ্য হবে যে বাংলাদেশে তাদের রাজনৈতিক যে পরিস্থিতিটা যেভাবে অবনমিত হচ্ছে, যে কোনো মুহূর্তে বাংলাদেশে আবার আরেকটা সিভিল ওয়ার হতে পারে। তবে নির্বাচনের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে বলেই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভারতও এখন বলছে যে পিপল সেন্ট্রিক সম্পর্ক করবে। তাহলে ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী আরাধনার দিন আজ। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিক কালে প্রচলিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক, বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। পূজা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুল্কা পঞ্চমীর তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এই তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। শ্বেত শুভ্র বসনা সরস্বতী দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা, এজন্য তাকে বীণা পাণিও বলা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। রাজধানী ঢাকা সহ সারা দেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালার আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। পূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, সিদ্ধেশ্বরী মন্দির, শাঁখারী বাজার, তাঁতি বাজার ও রমনা কালী মন্দির সহ মণ্ডপে মণ্ডপে সরস্বতী পূজার আয়োজন করা হবে। সরস্বতী পূজায় রাজধানী জুড়ে নানা আয়োজন রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আছেন সহকর্মী মানজুম আফরোজ নীলিমা। নীলিমা, কেমন দেখছেন এবারের সরস্বতী পূজার আয়োজন, জানাবেন। সবাইকে জানিয়ে দিতে চাই শুভ সকাল এবং শুভ সরস্বতী পূজা শুভেচ্ছা জানাতে চাই সবাইকে, এবং দর্শকদের জানিয়ে দিতে চাই আমি বর্তমানে অবস্থান করছি জগন্নাথ হলে, যেখানে আসলে রাজধানীর সবথেকে বড় পূজা মণ্ডপগুলোর একটি হয়। এখানে আসলে প্রত্যেকটি বিভাগ থেকে এবার 70টি মণ্ডপ সাজানো হয়েছে, এবং তারই একটি মণ্ডপের সামনে আমরা দাঁড়িয়ে আছি। সাদা, হলুদ, লাল, সাদার সাথে নীলের মিশেল সাজে সেজেছে গোটা প্রাঙ্গণ, ফুলে ফুলে আলপনায় এবং আলোয় আলোকিত প্রতিটি মণ্ডপ। শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক সকলেই আজ করছেন বিদ্যার দেবীর বন্দনা। ঢাক, ঢোল ও দেবীর বীণার সুরে সেজে যেন
জেগে উঠেছে জগন্নাথ হলে শতবর্ষী এই ঐতিহাসিক পূজা। আপনাদেরকে আরও একবার জানিয়ে দিতে চাই, সকাল থেকে কিন্তু এখানে দেবীর আর্চনা এবং আরাধনার যে কাজ সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং দর্শনার্থী যারা আছেন তারা কিন্তু সবাই এখানে আসছেন। রাজধানীর সব থেকে অন্যতম বড় কয়েকটি যদি সরস্বতী পূজা হয়ে থাকে তার মধ্যে অন্যতম কিন্তু জগন্নাথ হলের এই পূজা, এবং এটি শতবর্ষের একটি ইতিহাস রয়েছে এই পূজার পেছনে। প্রতিমার নান্দনিক রূপ, শিল্পীদের নিপুণ কারুকাজ আর শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এবারের পূজা পেয়েছে এক অনন্য মাত্রা। সরস্বতী পূজা শুধু একটি ধর্মীয় আচার নয়, একটি জ্ঞানচর্চা, সংস্কৃতি আর শুদ্ধতার এক মহামিলন। এবং আপনাদেরকে আজকে জানিয়ে দিতে চাই, এখানে কিন্তু শুরু থেকে আমরা আমাদের বাঙালির একটি প্রচলিত হাতে খড়ির যে কাজ, এটা কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের এখান থেকে শুরু হয়েছে। তারা ছোট যে বাচ্চা আছে তাদেরকে নিয়ে এসেছেন হাতে খড়ির যে অনুষ্ঠান। পরবর্তী সংবাদে হয়তো আমরা আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে জগন্নাথ হল থেকে সরস্বতী পূজার সর্বশেষ তথ্য। নীলিমা, ধন্যবাদ আপনাকে। গ্রাম থেকে শহর, শিক্ষিত কিংবা অশিক্ষিত, ময়মনসিংহে জুয়ায় আসক্ত হচ্ছে নানা শ্রেণীর সব বয়সী মানুষ। ইন্টারনেটের সহজলভ্যতায় ঘরে বসে অনলাইন জুয়ায় অংশগ্রহণকারীর সংখ্যাও বাড়ছে। বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি ব্যবহার ছাড়াও মোবাইল ভিত্তিক অ্যাপস ও টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে জুয়া ছড়িয়ে পড়ছে প্রত্যন্ত অঞ্চলে। বাড়ছে অপরাধ প্রবণতা, নিঃস্ব হয়ে পথে বসছে হাজারো পরিবার। এমনকি জুয়ার টাকার জন্য পারিবারিক কলহ থেকে খুনের ঘটনাও ঘটছে। ময়মনসিংহের ত্রিশালের রিয়াদ হোসেন রাজু গেল অক্টোবরে অনলাইন জুয়ার টাকা জোগাড় করতে না পেরে বাবা মাকে হত্যার পর ঘরের মেঝেতে মাটি চাপা দেওয়ার ঘটনায় দেশ জুড়ে সমালোচনা হয়। স্মার্টফোন ও ইন্টারনেট সহজলভ্য হওয়ায় তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সীরা আসক্ত হচ্ছেন অনলাইন জুয়ায়। দেশে সব ধরনের জুয়া খেলা নিষিদ্ধ হলেও ডিজিটাল জুয়া চলছে অনেকটা প্রকাশ্যেই। ময়মনসিংহ নগরীর কাচারিঘাট হয়ে ব্রহ্মপুত্রের পাড়েই চলছে জুয়া খেলা। এছাড়া টাউন হল মোড়, জয়নুল আবেদিন পার্ক সহ বেশ কয়েকটি পয়েন্টে জুয়া এখন ওপেন সিক্রেট। চায়ের দোকান থেকে খেলার মাঠ, চর এলাকা থেকে বিলাসবহুল বিপণী বিতানগুলোতেও চলছে জুয়া খেলা। ক্রিকেট বা ফুটবল বিশ্বকাপের মৌসুমে চলে রমরমা ব্যবসা। দেখি এই পরিমাণ খেলাধুলা হয়েছে, তার পুলিশ কি পরিমাণ বিভিন্ন জায়গায় ফাঁড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ট্যাপ নিতে না, তাহলে খেলা কেন চলতেছে? আর উনি তো লোকজন খেললে নিঃস্ব। পুলিশে ইচ্ছা করে পরিবেশ তো সঠিক করতে পারে, সুন্দর করতে পারে, কিন্তু আমাদের দেশে তো পুলিশ ওইভাবে চিন্তা করে না। চর এলাকা তো আপনার জ্বর আস্তানা, মাদক দ্রব্যের আস্তানা, এসব নানান ধরনের তৈরি। জুয়ার বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরিতে সবাইকে কাজ করার আহ্বান সংশ্লিষ্টদের। এই জুয়া খেলা মাদকের থেকেও ভয়াবহ আকার ধারণ করেছে এখন সমাজে। আমরা মনে করি এটিকে নির্মূল করতে হলে একমাত্র সমাধান সেটি সচেতনতা, এবং সেটি সামাজিকভাবে সকলেরই দায়িত্ব। সমাজ বিরোধী অপরাধজনক সেই বিষয়গুলো নিয়ে কিন্তু পুলিশ কিন্তু কাজ করছে, আইনি ব্যবস্থাপনা হচ্ছে, গ্রেপ্তার করছে, কিন্তু এটাকে যদি আরও বেশি গ্রহণযোগ্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করতে হয় তাহলে সামাজিকভাবে আমাদের অনেক সচেতনতা বোধ থাকা দরকার। সাইবার নিরাপত্তা সহ নগরীর গুরুত্বপূর্ণ জনবহুল এলাকাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর তাগিদ স্থানীয়দের। ইমরান হাসান রাব্বি, ডিবিসি নিউজ, ময়মনসিংহ। সব নাটকীয়তার অবসান ঘটিয়ে বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কেটলি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়ে মাঠে সক্রিয় রয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মীর শাহে আলমও। এতে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন কেটলি ও ধানের শীষের বিরুদ্ধে সুবিধা পাবে দাঁড়িপাল্লা। গত ৩ নভেম্বর বিএনপি ঘোষিত প্রথম দফার প্রার্থী তালিকায় বগুড়া ২ আসনে ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কিন্তু বিদ্রোহ করে বসেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। ঋণ খেলাপির অভিযোগে মাহমুদুর রহমান মান্নাকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হলে ওই আসনে মীর শাহে আলমকে মনোনয়ন দেয় বিএনপি। পরে উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পান মান্না। কিন্তু মাহমুদুর রহমান মান্না প্রার্থিতা ফিরে পেলেও ভোটের মাঠে সক্রিয় থাকেন বিএনপির মীর শাহে আলমও। জোটের একক প্রার্থী হতে না পারার আক্ষেপ নিয়েই বিকল্প পথ বেছে নেন মান্না। ঘোষণা দেন এককভাবে ভোটের লড়াইয়ে। ভালো মানুষ চাই দলের মধ্যে, দলের মানুষ যদি ভালো না হয় তাহলে সে দল ভালো কাজ করতে পারে না।
আমি ভাবলাম নির্বাচনটাই তো জনগণের সাথে থাকার সবচেয়ে বড় পথ। অতএব নির্বাচন করব। যদি মানুষ রায় দেয় এমপি হব, জনগণের প্রতিনিধি হব। যদি মেজরিটি পার্টি মনে করে আমাকে মন্ত্রী বানাবে। তবে জোট ভেঙে ভোট করার জন্য মান্নাকে দায়ী করছেন বিএনপি প্রার্থী। যেহেতু জোট থেকে উনি চলে গেছেন, আর শিখবজ এখন আর কোনো জোট নাই। এখানে জাতীয় পার্টি, জামাত, নাগরিক ঐক্য, বিএনপি আলাদা আলাদা আমরা নির্বাচন করছি এবং ইতিমধ্যেই গণ অধিকার পরিষদ আমাদেরকে সমর্থন জানিয়েছে যুগপৎ আন্দোলনের সহযোগী সংগঠন হিসাবে, এবং তারা প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন 5টার পরে দিবার কারণে গ্রহণ হয়নি, তবে তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে আমাদের সঙ্গে কাজ করবে। এদিকে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করা ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে সরে আসায় ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারা মনে করছেন এতে সুবিধা পেতে পারে তৃতীয় পক্ষ। ধানের শীষের ভোট একটাও কাটতে পারবে না, অন্য দলের ভোট কাটতে পারবে। তবে মান্না না থাকলে ওই ভোট, কিছু ভোট আমাদের ধানের শীষে আসতো। মান্না না থাকলে পরে হয়তো যারা ভুল করে হয়তো বোঝেনি, করেনি, এইগুলি তো তখন ধানের শীষ ছাড়া যেত না। 12টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত বগুড়া 2 আসনে মোট ভোটার 3,42,000। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া।